স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজ আবার তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আমরা সকলেই জানি যে এখন ফেব্রুয়ারি মাস এবং এখন সরস্বতী পুজোর মরশুম চলছে। তাই আমরা আজকের ভিডিওতে একটা রচনা শিখে নেব, যার টপিক হলো সরস্বতী পুজো। তাহলে চলো আমরা সরস্বতী পুজো সম্পর্কে একটা রচনা সহজ পদ্ধতিতে শিখে নেওয়ার চেষ্টা করি। তাহলে আজকের ভিডিওটা আমি শুরু করছি, কিন্তু তার আগে তুমি যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং তার নোটিফিকেশনের অলের বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রেখে নেবে, যাতে আমি যখনই এই ধরনের এডুকেশনাল ভিডিও বানাবো যা তোমার জন্য উপযোগী হবে তা সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো এবার আমরা ভিডিওটা শুরু করি। আজকে সরস্বতী পূজা প্রবন্ধ রচনায় আমরা যেই টপিকগুলো নিয়ে আলোচনা করব সেটা হলো সবার প্রথমে ভূমিকা, তারপর দেবীর বর্ণনা, তারপর প্রাকৃতিক অবস্থা, তারপর পূজা অনুষ্ঠান ও আনন্দ এবং সবার শেষে আমরা আলোচনা করব উপসংহার নিয়ে। তাহলে চলো এবার আমরা শুরু করি। ভূমিকা। হিন্দু দেবদেবীর মধ্যে দেবী সরস্বতী খুবই জনপ্রিয়। ইনি বিদ্যার দেবী, যার ফলে ছাত্রছাত্রী, অভিভাবক, অভিভাবিকা ও সাধারণ মানুষ সকলেই দেবী সরস্বতীর আরাধনা করেন। দেবী সরস্বতী শুধুই বিদ্যার দেবী নন, তিনি সঙ্গীতের ও ললিত কলার দেবীও। হিন্দুদের কাছে দুর্গার পরেই সরস্বতীর স্থান। দেবীর পূজা কেবলমাত্র ভারতে সীমাবদ্ধ নহে, বহির্বিশ্বেও দেবী পূজার প্রচলন আছে। পরের পয়েন্টটা হলো দেবীর বর্ণনা। দেবীর সরস্বতী সর্বশুক্লা, তার বসন ও গায়ের রং শুভ্র। তিনি যে পদ্মের উপর আসীন তাও শ্বেতপদ্ম, তার বাহন হংসও শ্বেত রঙের। দেবীর হস্তে একটি বীণা থাকে। পরের পয়েন্টটা হলো পূজা অনুষ্ঠান ও আনন্দ। দেবী সরস্বতীর পূজা মাঘ মাসের শুক্লাপক্ষের পঞ্চমী তিথিতে অনুষ্ঠিত হয়, সেই জন্য এই পূজার আরেক নাম শ্রীপঞ্চমী। শীতের শেষ ও বসন্তের প্রারম্ভে দেবীর আরাধনার এই সময়টি খুবই মনোমুগ্ধকর। দেবী সরস্বতীর পূজা ছাত্রছাত্রীদের মনে খুবই উৎসাহ ও উদ্দীপনার সঞ্চার করে। পূজার আগের দিন ছাত্রছাত্রীরা নিরামিষ ভোজন করে এবং মনকে পবিত্র রাখে। পূজার দিন সকালে স্নান করে নতুন অথবা পরিষ্কার জামাকাপড় পরে ফুল তুলে পূজা মণ্ডপে উপস্থিত হয়। অঞ্জলি না দেওয়া পর্যন্ত এদিন সকলেই উপবাসে থাকে। পূজা শেষ হলে অঞ্জলি দিয়ে তারপর ছাত্রছাত্রীরা প্রসাদ নেয়। পূজার মণ্ডপটি খুবই সুসজ্জিত করা হয়। পূজার স্থানে দেবী প্রতিমার সম্মুখে বই, দোয়াত, কলম ইত্যাদি রাখা হয়ে থাকে। অনেকের এই দিনে হাতে খড়ি হয়। সন্ধ্যার দিকে প্রতিটি পূজা মণ্ডপে আলোকসজ্জা দেখা যায়। এই দিনটিকে ঘিরে ছাত্রছাত্রীদের উৎসাহের অন্ত থাকে না। কোনো বিদ্যালয়ে অথবা বারোয়ারি পূজা মণ্ডপে খিচুড়ি খাওয়ানোর ব্যবস্থা থাকে। সন্ধ্যার দিকে নানা রকমের উৎসব অনুষ্ঠানও হতে দেখা যায়। বিশেষত সারস্বত অনুষ্ঠানগুলি খুবই আকর্ষণীয় হয়। বিদ্যালয়ে ও ক্লাবে নাট্যাভিনয়, আবৃত্তি ও জলসার ব্যবস্থা থাকে। পরদিন ষষ্ঠী প্রতিমা নিরঞ্জনের দিন। এই দিন বিষণ্ণ মনে ছাত্রছাত্রীদের শোভাযাত্রা করে স্থানীয় নদী অথবা পুষ্করিণীতে প্রতিমা বিসর্জন দেয়। পরের পয়েন্টটা হলো প্রাকৃতিক অবস্থা। সরস্বতী পূজার সময় প্রাকৃতিক অবস্থা খুবই আনন্দদায়ক। এ সময় সাধারণত আবহাওয়া ভালো থাকে। শীতের শেষ এবং বসন্তের শুরুতে প্রকৃতি নবসাজে সজ্জিত হয়। দেবী সরস্বতীর বোধনের সময় ছাত্রছাত্রীদের পড়ার চাপও কম থাকে। সব মিলে সময়টি উৎসবের পক্ষে খুবই উপযোগী। এবার আমরা চলে আসলাম উপসংহার অংশে। বিদ্যা দেবীর আরাধনার মধ্যে আজকাল আর আগের মতো নিষ্ঠা ও ভক্তির প্রাধান্য দেখা যায় না। উৎসবের নামে পথে ঘাটে চাঁদার হিড়িক পড়ে যায়। মণ্ডপে মণ্ডপে মাইকে হিন্দি গানের সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণ খুবই বিসদৃশ্য এবং দৃষ্টিকটু। সেই কারণে আজকাল দেবী সরস্বতীর আরাধনা অনেকাংশে প্রাণহীন হয়ে উঠেছে। ছাত্রছাত্রী এবং ব্রতীদের এ বিষয়ে সচেতন হওয়া দরকার।
তাহলে দেখলে কি সুন্দর পদ্ধতিতে সুন্দর সুন্দর পয়েন্ট দিয়ে আমরা আজকের রচনাটা শিখে নিতে পারলাম। তোমরা কিন্তু ঠিক এইভাবে লেখার চেষ্টা করবে, তাহলে দেখবে তোমরা এক্সামে অনায়াসে খুব ভালো নাম্বার পেয়ে যেতে পারবে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবার তোমাদের সামনে হাজির হচ্ছি। ততক্ষণের জন্য বাই, এবং ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।